শুল্কনীতি আর রাজনৈতিক অনিশ্চয়তায় রপ্তানি খাত আয় নেতিবাচক ধারায় বাড়ছে উদ্বেগ। নীতি সহায়তা ও প্রণোদনা পুনর্বিবেচনা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। ফ্রিমেশনের ফাঁদে সরকারি হাসপাতাল, বছরে কোটি টাকার লুট, খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। জাতীয় নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, মন্তব্য সিএসির। রাশিয়ার তেল কেনায় ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের উপর আরও শুল্ক আরোপের ইঙ্গিত। কলম্বিয়াতেও সামরিক অভিযানের হুমকি, তালিকায় আছে কিউবা। এবং আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ, সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোতে চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। 2025-26 অর্থ বছরের প্রথমার্ধে বাংলাদেশের রপ্তানি আয় নেতিবাচক প্রবৃদ্ধির মুখে পড়েছে। বৈশ্বিক চাহিদা দুর্বলতা, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি আর দেশের রাজনৈতিক অনিশ্চয়তায় রপ্তানি খাত চাপে বেড়েছে। তৈরি পোশাক সহ প্রধান খাতগুলোর আয় কমে অর্থনীতিতে তৈরি করেছে উদ্বেগ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশের রপ্তানি আয় নেতিবাচক প্রবৃদ্ধির মুখে পড়েছে, যা অর্থনীতির জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই ডিসেম্বর সময় মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 23.99 বিলিয়ন মার্কিন ডলার, আগের অর্থ বছরের একই সময়ের তুলনায়, যা 2.19% কম। শুধু ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে 14.25%। রপ্তানির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক আরএমজি খাত চাপের মুখে। এ খাতের আয় 2.63% কমে 19.36 বিলিয়ন ডলারে নেমেছে। নিটওয়্যার ও ওভেন দুই উপখাতেই মন্দা লক্ষণীয়। তবে ইতিবাচক দিক হল চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল ও ওষুধ খাতে সীমিত হলেও প্রবৃদ্ধি বজায় আছে। বিশেষ করে চামড়াজাত পণ্যে প্রায় 20% প্রবৃদ্ধি সম্ভাবনার ইঙ্গিত দেয়। রপ্তানি গন্তব্যের দিক থেকে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যে প্রবৃদ্ধি থাকলেও সামগ্রিক চিত্র নেতিবাচক। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি, বৈশ্বিক চাহিদা দুর্বল হওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের রাজনৈতিক অনিশ্চয়তা রপ্তানিতে চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে চীন ও ভারতের আগ্রাসী মূল্য প্রতিযোগিতা বাংলাদেশের বাজার অংশ কমাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এলডিসি উত্তর বাস্তবতায় নীতি সহায়তা ও প্রণোদনা পুনর্বিবেচনা জরুরি। দ্রুত কার্যকর নীতি, বাজার বৈচিত্র্য এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে না পারলে চলতি অর্থ বছর নেতিবাচক প্রবৃদ্ধিতেই শেষ হওয়ার আশঙ্কা রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে নেতিবাচক প্রবৃদ্ধির মূল দায়টা আসলে কোথায়? এই ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি বেশি দায়ী, নাকি দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতি সহায়তা প্রত্যাহার রপ্তানিকে বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে আপনি মনে করেন? যদি আমরা প্রথমেই দেখি যে আসলে বাংলাদেশের অর্থনীতির কিন্তু একটা ছন্দপতন হয়েছে গত 24 সালে এবং 25 সালেও সেটার একটা ধারাবাহিকতা পরিলক্ষিত হয়েছে, যেটা সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে যদি আমি বলি যে আসলে একটা কারণ দিয়ে কখনোই একটা দেশের অর্থনৈতিক যে সামগ্রিক পরিস্থিতি সেটা বিবেচনা করা একটু কঠিন। শুরুতে যেভাবে ভাবা হয়েছিল যে আসলে ট্রাম্প প্রশাসনের কর নীতি নতুন যেটা আরোপ করতে যাচ্ছে সেটা আসলে আমাদের জন্য কতটা পজিটিভ অথবা নেগেটিভ হবে, তো সাময়িকভাবে সেটা ধরা হয়েছিল যে না, আমাদের প্রতিযোগী দেশগুলোর জন্য একটু বেশি আছে, সো আমরা একটা বেনিফিট নিতে পারি, কিন্তু বাস্তবে সেটা হয়নি। সো ট্রাম্প প্রশাসনের যে একটা গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাবটা পড়েছে সেটার বাহিরের থেকে আমরা যে ভালো থাকি এটা আসলে প্রত্যাশা করা হলেও বাস্তবে তা দেখা যায়নি। সামগ্রিক যে আমাদের পণ্যের যে চাহিদা, আমাদের ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএস হলো আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন।
তো সেখানে আসলে কনজিউমারদের কি প্রভাব পড়ছে সেটার উপরেই তো প্রভাবটা আসলে নিরূপিত হয়। যদি আমার ক্রয় ক্ষমতা কমে যায় তাহলে আমি কি করব? আমার আয় এবং যদি পণ্যের দাম বেড়ে যায় তখন কিন্তু মানুষ ব্যয় সংকোচন নীতিতে থাকে এবং এই ফ্যাশন আইটেম এই ধরনের পণ্যে কিন্তু সবচাইতে বেশি মানুষ প্রথমে হাত দেয়, কারণ তার নিত্য প্রয়োজনীয়, যার ফলে যেটা হয়েছে যে আমাদের পণ্যের চাহিদা কমে গেছে বায়ারদের কাছে। সো এটার একটা ইম্প্যাক্ট তো পড়বেই। অন্যদিকে যেটা হয়েছে যে ট্রাম্প প্রশাসনের যে নতুন ট্যারিফ রেট, সেই ট্যারিফ রেটটার কারণে চায়না এবং ইন্ডিয়া একটা বড় চাপের মুখে পড়েছে, কারণ তাদের যে হারটা সেটা আমাদের থেকে বেশি, শুল্ক হারটা। তো এইটার ফলে যেটা হয়েছে যে আমাদের যে একটা সেকেন্ড ডেস্টিনেশন অ্যাজ এ ব্লক হিসেবে সেটা হলো ইউরোপিয়ান কান্ট্রিজগুলো। ইউরোপিয়ান দেশগুলোতে তখন ইন্ডিয়া এবং চায়না এবং আমাদের আরও কিছু কম্পিটিটিভ কান্ট্রি যারা এটার প্রভাব উপলব্ধি করেছে তারা ইউরোপিয়ান নেশনসের উপরে বেশি মনোনিবেশ করছে, ফলে আমরা ইউরোপেও কিছুটা কম্পিটিটিভনেস হারাইছি। তো এই হারানোর ফলে যেটা হয়েছে একদিকে ইউএসএতে প্রভাব পড়েছে, আবার কিন্তু আমাদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পড়ে, ফলে সামগ্রিকভাবে আমাদের যে রপ্তানি আয়টা সেটাতে একটা নেগেটিভ প্রভাব আছে তো ট্রাম্পের। আর সেকেন্ড যে ইস্যুটা আছে যে আপনি যদি দেখেন যে কোনো দেশের আমাদের অতীত ইতিহাস অনুযায়ী এবং সবসময় নির্বাচন যদি সামনে আসে এর একটা প্রভাব বায়ারদের ভিতরে পরিলক্ষিত হয়, কারণ আমাদের ম্যাক্সিমাম নির্বাচনগুলোতেই আমরা দেখেছি এক ধরনের সহিংসতা থাকে, ক্ষমতার যে পরিবর্তন সেখানে এক ধরনের অনিশ্চয়তা থাকে। তো এই অনিশ্চয়তা থাকলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত বায়াররা যদি অর্ডার প্লেস করে সেটা কোয়ান্টিটি কম থাকে, অনেক সময় পরিস্থিতি অবজার্ভ করার জন্য অনেক যে কার্যাদেশ সেটাকে হোল্ডে রাখে। তো ফলে কি হয়, এটারও একটা প্রভাব পড়ছে। যে তো একটা ইস্যু না, কিন্তু রাজনৈতিক যে অস্থিরতা আছে এটা যদি আমরা কাটাতে না পারি তাহলে রং নামে কিন্তু আমাদের একটা বড় ধরনের প্রভাব পড়বে। কারণ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, এখন ধরেন এখানে নির্বাচন প্রক্রিয়ারও কাছাকাছি হচ্ছে, মানুষ কিছুটা হলেও আশার বাণী দেখছে যে হয়তো একটা নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচন হলে একটা নির্বাচিত সরকারের অধীনে একটা নতুন পলিসি পাবে বা একটা সার্বিক অবস্থা ফিরবে। তো আমি বলবো যে এখানে ট্রাম্প সর্বটাই বড় একটা ইন্ডিকেটর ছিল নেগেটিভ এর পিছনে, কারণ এটা এক ধরনের গ্লোবাল যে সাপ্লাই চেনটা সেটাতে একটা ডিমান্ড সাপ্লাইতে গ্যাপ তৈরি করেছে। এখানে যদি আমি একটু বলি যে জাতীয় রপ্তানির প্রাণভোমরা তৈরি পোশাক খাতে ধারাবাহিক মন্দা, এটা কি আসলে দীর্ঘমেয়াদী কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে নাকি আমরা এটাকে সাময়িক ধাক্কা হিসেবে বিবেচনা করতে পারি? না, দীর্ঘমেয়াদী আর স্বল্পমেয়াদী এটা আসলে ডিপেন্ড করবে বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। আপনি যদি দেখেন সর্বশেষ যে ডেভেলপমেন্ট আমাদের গ্লোবাল রাজনীতিতে ঘটলো সেটা হলো যে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার উপরে যেই ধরনের আগ্রাসনটা চালালো, তো এগুলোর ফলে কি হয়, মানুষের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, এক ধরনের শঙ্কা তৈরি হয় যে আমাদের যে স্বাভাবিক গতি প্রকৃতি থাকে সেইটা সঠিকভাবে চলবে কিনা, নাকি এটা অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে। এই ভয়টা যখন আপনার ম্যানুফ্যাকচারার বায়ারদের ভিতর ঢুকে যায় তখন কিন্তু আসলে স্বাভাবিকভাবেই পরিস্থিতিটা একটু অনিশ্চয়তা বেড়ে যায়। আবার যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের ডেডলাইন কাছাকাছি চলে আসছে, প্রিপারেশন চলছে, এইটা কিন্তু একটা আশাব্যঞ্জক অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে। বোথ আমাদের দেশীয় ব্যবসায়ী এবং যারা আমাদের কাছ থেকে পোশাক পণ্য ক্রয় করেন তাদের কাছে এটা একটা পজিটিভ ভাইব দিবে যে না, আসলে রাজনীতি যদি স্থিতিশীলতা আসে রাজনৈতিক, তাহলে আমরা তাদের সাথে ব্যবসাটা সুষ্ঠুভাবে করতে পারবো, আমার যে পণ্যর ডেলিভারি যথাসময় হবে। কিন্তু আমাদের যে বিষয়টা হয়েছে যে আমরা যদি কম্পিটিটিভনেস, আমাদের প্রোডাকশন কস্ট যেটা, সেই প্রোডাকশন কস্ট আমরা যেটা জানতে পারছি যেটা হলো যে আপনার ব্যবসায়ীরা বলছেন যে তাদের বেশ কিছু ক্ষেত্রে তাদের প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের কম্পিটিটর এবং চায়না আমাদের কম্পিটিটর বলা যায়, যদিও তারা বিশ্বে 1 নাম্বার, তারা বিভিন্ন ধরনের ইনসেন্টিভ অফার করতেছে, কারণ ট্রাম্প শুল্কের যে ইফেক্টটা পড়বে সেইটা যাতে তারা কম্পেনসেট করতে পারে, সেইটার কারণে বাংলাদেশিরা আসলে ওই মূল্যে তারা যেই মূল্যের অর্ডারটা ক্যারি করতে পারে বাংলাদেশিরা পারছে না। আবার এটা বলা হচ্ছে যে বাংলাদেশিদের বায়ার মানে এক্সপোর্টারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের আসলে বেশ কিছু সুবিধা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কিছু নীতিগত পরিবর্তনের কারণে এখানে সহায়তা বা পলিসি সহায়তা দুটোই কিছুটা সংকুচিত হয়েছে।
তো সেই সংকোচনটা যদি চলমান থাকে তাহলে তা আমাদের যে প্রতিযোগী আছে তারা ভালো করলে তাহলে আমরা কিন্তু তাদের কাছে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বো, অর্ডারটা ধরতে পারবো না। এবং এই যে বর্তমান ক্রাইসিস বলেন, বর্তমান যে সমস্যা বলেন, এটা যদি প্রলংড হয় তাহলে অবশ্যই আমাদের এই গার্মেন্টস খাতের যে অতিমাত্রা নির্ভরশীলতা এবং গার্মেন্টস খাত আপনি যদি দেখেন টোটাল যে রপ্তানির নেগেটিভ গ্রোথ যেটা নেতিবাচক যে প্রবৃদ্ধি হয়েছে এখানে ওভারঅল হয়েছে 2.19%, আর আপনার যদি গার্মেন্টসে দেখেন ওই সেম 2.5 বা 6% হয়েছে। তার মানে হলো গার্মেন্টসের নেতিবাচক প্রবৃদ্ধি মানেই আপনার টোটাল নেগেটিভে চলে যাবে। সো এই যে একটা একক নির্ভরশীলতা, সেই কারণে আমাদেরকে গার্মেন্টসের প্রতি বিশেষ নজর দিতে হবে, কারণ এটা আমাদের হলো একটা বড় এমপ্লয়মেন্ট জেনারেটিং খাত এবং আয়ের সবচেয়ে বড় কন্ট্রিবিউটর। সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে যে আসলে এটা ঘুরে দাঁড়াবে এটাও বলা যাচ্ছে না। আবার এমন কোনো পলিসি মেজারও দেখছি না আপাতত যেটার কারণে হয়তো হঠাৎ করেই সেক্টরটা ঘুরে দাঁড়াবে। বাট নির্বাচনের পরে হয়তো একটা ভালো আশার সঞ্চার করতে পারে, সেটা যদি স্মুথার ট্রানজিশন টু পলিটিক্যাল পাওয়ার যেটা হবে সেটা যদি হয়। আপনি বলছিলেন বাংলাদেশের কম্পিটিটরের কথা, আমি যদি সেখানে বলতে চাই যে চীন ভারতের এই প্রতিযোগিতায় বাংলাদেশ আসলে কতটা পিছিয়ে পড়েছে এবং শুল্ক সুবিধা ও প্রণোদনার দৌড়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে বাংলাদেশের সক্ষমতা এবং কৌশল কতটা আসলে কার্যকর আপনার দৃষ্টিতে? না, কৌশল তো কার্যকর, অবশ্যই কৌশল নিলে না সেটা কার্যকর হবে। এখন আপনাকে দেখতে হবে যে কৌশলটা আছে কিনা ইন প্লেস। যদি আমার কৌশল থাকে তাহলে সেটা বেনিফিটস পাবো, কিন্তু কৌশলগত দিক থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, হয়তো সরকারের একটা আলাদা বক্তব্য এটার পিছনে থাকতে পারে। ব্যবসায়ীরা যেটা বলছেন বা আমরা যেটা দেখছি যে হলো আমাদের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফার্ম ইডিএফ নামে একটা ফান্ড আছে যেটা থেকে টাকা দেওয়া হয় এক্সপোর্টারদেরকে, আবার বিভিন্ন ধরনের প্রণোদনা আছে। কিন্তু সামগ্রিক যে বিষয়টা, আপনার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনার কয়েকটা ইন্ডিকেটর আছে। একটা হলো আপনাকে একটা রিজনেবল প্রাইস অফার করতে হবে, তো আপনাকে যথাসময়ে পণ্যটা ডেলিভারি নিশ্চয়তা করতে হবে এবং পণ্যের মান সেটাও নিশ্চিত করতে হবে। এখন পণ্যের মানের ক্ষেত্রে আসলে এখানে খুব বেশি সুযোগ থাকে না, কারণ একটা সেট অফ রুলস আছে, গাইডলাইন আছে, সেটার অধীনে তারা তৈরি করে পণ্যটা। তো যদি আপনি আমার প্রোডাকশন কস্ট বেড়ে যায়, আমার ইলেকট্রিসিটি কস্ট, আমার যে অন্যান্য আদার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেইটা কিন্তু কস্টের চেয়েও যথাসময়ে পাওয়া এবং কোয়ালিটি সাপ্লাই অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি এবং আপনাদের পোর্টের এফিসিয়েন্সি যদি বলা হয়, সেই জিনিসগুলো যদি আমরা পিছিয়ে যাই তাহলে কিন্তু আমরা একদিকে বড় একটা পিছিয়ে গেলাম। অন্যদিকে আমাদের যে ফান্ডের যে কস্ট আছে, ফান্ডের অ্যাভেলেবিলিটি, সেই জিনিসগুলো কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমরা 2026 সালে কিন্তু প্রবেশ করেছি এমন একটা লেগাসি নিয়ে, যে লেগাসিটা আমাদের জন্য আসলে ব্যবসার জন্য খুব ভালো না। আমাদের গত লাস্ট যদি 15-16 বছরের যে ব্যাংকিংয়ের ভঙ্গুর পরিস্থিতি, সেখানে নতুন ইনভেস্টমেন্ট আসছে না। নতুন ইনভেস্টমেন্ট না আসার ফলে যেটা হয়, অনেকে কি করে, ধরেন আপনি এখন একটা ফ্যাক্টরির জায়গায় দুটো ফ্যাক্টরি করে অনেক সময় কস্ট মিনিমাইজ করা যায়, একটা সিস্টেম আছে বিএমআরই যেটা বলা হয়, কিন্তু সেটাও হচ্ছে না। ফলে আপনি কস্ট ইফেক্টিভ কিভাবে থাকবেন? তো সেইখানে পলিসিতে আসলে দেখতে হবে যে আসলে আমার অর্থনীতির জন্য কোন সেক্টরগুলো ভালো, কোনখানে প্রণোদনা দিলে সঠিকভাবে এই সেক্টরটা আসলে দেশকে এবং মানুষের জন্য কিছু করতে পারতেছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, রেভিনিউ আসছে এবং বৈদেশিক মুদ্রাতে, সেই পলিসি আসলে দেখা উচিত। এবং আমাদের যে পলিসি শিফটের কথা বলা হচ্ছে, হঠাৎ করে ইডিএফ ফান্ড কমিয়ে দেওয়া কিংবা হঠাৎ করে আপনি একটা দেশে প্রণোদনা বা আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন হবে, এলডিসি গ্র্যাজুয়েশনের যে শকসগুলো আসবে, সেই শকসগুলো যদি আপনি এখনই মোকাবেলার জন্য পদক্ষেপ না নেন তাহলে কিন্তু আপনি সেই জায়গাতে আপনাকে ধরে রাখতে পারবেন না। তাহলে কি আমরা এখানে বলতে পারি যে বাজার বৈচিত্র্য আশার আলো দেখাচ্ছে? মানে যদি আমি এখানে আরেকটু বলি যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপের মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও কানাডার এই যে বাজারের প্রবৃদ্ধি, এটা কি ভবিষ্যতে কোনো বিকল্প পথ হতে পারে কি? না, এটা তো আমি যেটা বলবো, তাহলে কি আমরা এখানে স্টাক হয়ে থাকবো নাকি উত্তরণের রাস্তা দেখবো? উত্তরণ তো আমাদেরকে ঘটাতেই হবে, কারণ যদি আমাদের এই শিল্পের উত্তরণ না ঘটে, এক্সপোর্টের উত্তরণ না ঘটে, তাহলে তো আমাদের অর্থনীতির যে একটা বড় আয়ের এবং বড় কর্মসংস্থানের সুযোগ সেটা আর বড় হবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মার্কেট ডাইভার্সিফিকেশন তো অবশ্যই করতে হবে, কিন্তু যেটা হলো
যে আপনাকে দেখতে হবে যে এশিয়ার কান্ট্রিগুলোর পার ক্যাপিটা ইনকাম কত, পার ক্যাপিটা তাদের এই ফ্যাশন প্রোডাক্টের প্রতি ব্যয় কত, আবার ইউরোপের কত, কিংবা ইউএস এর কত, অথবা ল্যাটিন আমেরিকার দেশগুলোর কত। সেই জায়গাতে যেটা হয়েছে, আমাদেরকে ইউরোপিয়ান মার্কেটে, যেখানে আমাদের থেকে আসলে এখন বেশি সুযোগ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে হলো চায়না এবং ইন্ডিয়া। তো ইন্ডিয়া যে পলিসিটা অবলম্বন করছে যে আমরা ইনসেন্টিভ দিচ্ছি না, কিন্তু তারা ভিন্ন মাত্রায় ব্যবসায়িক সুবিধা দিচ্ছে। জ্বালানিতে সাবসিডি, আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের কথা যদি বলি, সেখানে আমাদের অনেক কিছু বাদ দিয়ে দিতে হবে। তো এলডিসি গ্র্যাজুয়েশন যে এই সুযোগগুলো আমাদেরকে বাদ দিতে হবে বা কাট আপ করতে হবে, সেই জায়গাতে আমরা ভিন্ন কিভাবে দিতে পারি। আমরা জ্বালানিতে সাবসিডি দিতে পারি, আমরা ওয়ার্কারদের ডরমেটরিজ করে দিতে পারি, কিংবা ওয়ার্কারদের জন্য যদি কোনো ট্যাক্স রিবেট দিতে পারি। সেইটা যদি হয়, তাহলে কিন্তু আমাদের যে প্রোডাকশন কস্টের যে বিষয়টা থাকে, সেই জিনিসটাতে কিন্তু আমরা তাহলে একটা সুযোগ দিতে পারি ম্যানুফ্যাকচারার দিতে। আর আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে তাহলে আমরা ব্যবসায় টিকে থাকবো কিভাবে, বা আমাদের অনিশ্চয়তার মধ্যে আশার বাণী কোনটা। যদি আপনি গতকালকের একটা চিত্র আমি যদি বর্ণনা করি আপনার, সেটা হলো যে আমার বর্তমানে তারেক রহমান দেশে ফেরার পরে যে জিনিসটা চলে আসলো, সেটা হলো যে কালকে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে একটা বৈঠক ছিল তার। সেখানে তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী বিভিন্ন সেক্টরে, সেখানে গার্মেন্টস, চামড়া বা ম্যানুফ্যাকচারিং, ব্যাংক, বিভিন্ন প্রতিনিধি সেখানে ছিল, এবং যারা স্বনামধন্য এবং বড় ব্যবসায়ী তারা সবাই ছিলেন উপস্থিত। সেখানে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে বিষয়গুলো সেগুলো তারা তুলে ধরেছেন, তাদের সংকট, জ্বালানি, ব্যাংকিং খাতের শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে কথা, সব ধরনের। আমি যেটুকু জানতে পেরেছি যারা পার্টিসিপেন্ট ছিল তাদের সাথে কথা বলে, অনেকেই বলেছেন তাদের যে সংখ্যা, সেই সংখ্যার কথাগুলো তারা তাকে জানিয়েছেন। আর তো এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোন দিকে মোড় নিবে নির্বাচনের পরে, এখন নির্বাচনের পরে যদি ধরেন ক্ষমতা হস্তান্তর হয়, সেখানে যারা থাকবেন, যেই রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করছেন, তারা যদি তারেক রহমান যেভাবে বলেছেন যে তারা নিশ্চয়তা দিবেন, বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারাও বলছেন যে তারা এই ব্যবসায়িক কার্যক্রমে বাধাগ্রস্ত করে, সেটা প্লাস হলো আপনাদের আর্থিক খাতের শৃঙ্খলা এবং জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করার যে ব্যারিয়ারগুলো রয়েছে, যেগুলো সাধারণ বিনিয়োগকারী এবং বৈদেশিক ক্রেতাদের মনে এক ধরনের ভীতির সঞ্চার করে, সেইটা যদি দূর করার নিশ্চয়তা দেয়, এবং আমাদের 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে যদি সঠিকভাবে ক্ষমতার হস্তান্তর হয় এবং মানুষ তার ভোটাধিকার দিতে পারে, প্রয়োগ করতে পারে, এবং ক্ষমতা হস্তান্তর কেন্দ্রিক কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, তাহলে ধারণা করা হচ্ছে যে এইটার একটা ফল আসলে আমাদের দেশের অর্থনীতি পাবে। এবং যেই প্রথমার্ধ চলে গেল, বাকি যে 6 মাস আছে 2026 অর্থ বছরের, সেই 6 মাসে হয়তো আমাদের এই সংকট কেটে উঠতে পারে, এবং শেষে যায় অর্থ বছরের শেষে হয়তো আমরা আশা করছি যে আমাদের রপ্তানি অন্তত পক্ষে নেতিবাচক প্রবৃদ্ধি না হলে একটা ধারায় থাকবে, যেখানে মোটামুটি কোনো ধরনের শক আসবে না, এবং এর মাধ্যমে হয়তো বিনিয়োগ ফিরতে পারে, আর বিনিয়োগটা ফিরলে কর্মসংস্থানেরও একটা সুযোগ আসতে পারে বলে আমি মনে করছি। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আপনার কাছে একদম সংক্ষেপে জানতে চাইবো যে আপনি বলছিলেন নির্বাচনের কথা, যে নির্বাচনের আগে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, এবং নির্বাচনের পরে যদি এটা স্থিতিশীল হয় তাহলে হয়তো আমরা ইতিবাচক একটা প্রভাব দেখতে পারি। নবনির্বাচিত সরকার দ্রুত কি ধরনের নীতি প্রয়োগ করলে চলতি অর্থ বছরের শেষ দিকে রপ্তানিতে ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াতে পারে, আপনার দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয়? না, যদি ধরেন আপনার ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটা হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পরে ক্ষমতা হস্তান্তর করতে করতে আপনার ফেব্রুয়ারি শেষই হয়ে গেল, মানে তাদেরকে হয়তো একটা ক্যাবিনেট গঠন করে বসতে, তো তারপরে আমাদের 2 মাস চলে গেলে 4 মাসের মতো সময় থাকছে এই অর্থ বছরে। তো এইখানে আসলে হলো আমাদের সবসময় তো আমরা বলে থাকি লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম। আমি যেটা বলবো যে এখানে কুইক রেসপন্স, যেরকম আমাদের যখন ডিজাস্টারের ক্ষেত্রে কুইক রেসপন্স আমরা পলিসি নেই, সেই ধরনের যদি যে সরকার আসবে তারা এসেই যদি একটা কুইক রেসপন্স নেয় যে আসলে আমাদের অর্থনীতির আসলে ক্ষতটা কোথায়,
রপ্তানি বলেন বা টোটাল ব্যাংকিং অর্থনীতি সবকিছু মিলে যদি ম্যাক্রো ইকোনমিক কথা চিন্তা করা হয়, সেই ক্ষতটাতে আসলে আপাত দৃষ্টিতে র্যাপিড কিছু অ্যাকশন নিতে পারে। প্রথম হতে পারে যে যদি দেখা যায় যে আসলে রপ্তানির কম্পিটিটিভনেস ভালো হচ্ছে না গ্লোবাল পরিস্থিতির কারণে এবং অন্যান্য কম্পিটিটর, সেখানে দ্রুত আমরা একটা ফর টাইম বিং হয়তো 6 মান্থের জন্য বা 3 মান্থের জন্য একটা ইনসেন্টিভ অফার করতে পারে। আমাদের একটা সময়ের জন্য যে আমাদের ব্যাংক লোন আছে সেটাতে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে সেটাকে হয়তো ইন্টারেস্ট রেট কমিয়ে দিতে পারে বা একটা সার্টেন টাইম তাদেরকে মৌকুব দিতে পারে। আবার ধরেন আমাদের যে ইনসেন্টিভের বাইরে যে সুযোগ সুবিধাগুলো আছে, ইন্ডাস্ট্রি যাতে গ্যাস তারপরে অন্যান্য যে সাপোর্টগুলো পায়, এবং সবচাইতে যে জিনিসটা করতে হবে আমি মনে করি কারণ হলো আপনার ইনভেস্টমেন্টকে গিয়ার আপ করা। সেইখানে ব্যাংকিং শৃঙ্খলা ফিরিয়ে দ্রুততম সময়ে যাতে দেশি এবং বিদেশি ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ড করা, যাতে দ্রুত করে তারা আমাদের দেশে আসে এবং বিনিয়োগ করে, এবং সাথে সাথে যারা আমাদের বহির্বিশ্বের ক্রেতা আছে, যারা আমাদের ট্রেড পার্টনার, যেই সরকারি ক্ষমতায় বসুক না কেন তাদের উচিত হবে দ্রুততম সময়ে, যত মানে সবচেয়ে দ্রুততম সময় আমি বলবো তাদেরকে ডেকে যে আমরা একটা উত্তরণের মধ্য দিয়ে গত 2 বছর পার করেছি, সো আমরা সামনে যেই সময়টাতে আছে আমরা আপনাদেরকে সহায়তা আমাদেরকে করুন, আমরা আপনাদেরকে অতি স্বল্প সময়ের মধ্যে একটা শৃঙ্খলিত একটা সুগঠিত রূপ দিতে যাচ্ছি, যেটার ফলে আপনারা আমাদের সাথে সুষ্ঠুভাবে এবং শান্তিতে ব্যবসা করতে পারবেন, যেখানে সব ধরনের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই ধরনের যদি একটা মেসেজ দেয় সরকার, নির্বাচিত নতুন সরকার, তাহলে হয়তো বায়ারদের কনফিডেন্স ফিরবে এবং ইনভেস্টরদের কনফিডেন্স ফিরবে। ফলে আমি মনে করি তাহলে আমরা অন্তত নেতিবাচক না হোক, সমান সমান যেটা ব্রেক ইভেনও যদি থাকে যে নো লস নো প্রফিটের মতো, তাহলেও আমরা কিন্তু এক ধরনের ঝুঁকি মুক্ত থাকবো। কিন্তু যদি একবার আমাদের নেগেটিভে চলে যায়, সেখান থেকে আবার ফিরে আসাটা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ তখন এরোডেড কনফিডেন্স বা এরোডেড ট্রাস্ট যেটা, সেটা আবার রিবিল্ড করতে কিন্তু একটা সময় নেয়। সেজন্য আমি অবশ্যই বলবো ব্যবসায়ীদেরকেও, তাদেরকেও অ্যালার্ট থাকা, বায়ারদের সাথে তাদের যোগাযোগ রক্ষা করা, তাদেরকে বোঝানো পরিস্থিতি, এবং নতুন সরকার ক্ষমতায় বসার সাথে সাথেই দেশীয় ব্যবসায়ী এবং বৈশ্বিক ব্যবসায়ী পার্টনার যারা আমাদের, তাদেরকে একটা মেসেজ দেওয়া, যেটা হলো তাদের বিশ্বাস এবং আস্থা জন্মাতে সহায়তা করে। একদমই তাই, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে আমাদের রপ্তানি খাত যাতে ইতিবাচকভাবে ঘুরে দাঁড়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শককে। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভির সঙ্গে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শুরু করে রাজধানীর 7টি সরকারি হাসপাতাল, যেখানে অনুদান হিসেবে পাওয়া মেশিন রিএজেন্টে কেনা হচ্ছে বাজার দরের 4 থেকে 5 গুণ বেশি দামে। দুর্নীতির এই চক্রে হাসপাতালের কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনৈতিক প্রভাবশালী সবারই হাত রয়েছে। কতটা গভীর এই দুর্নীতি আর কতদিন চলবে ফ্রি মেশিনের আড়ালে কোটি টাকার লুট? সালাউদ্দিন জসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 7 আগস্ট বিকেল 5:15 রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দক্ষিণ ব্লকের 1 নম্বর গেটে থামে একটি নীল পিকআপ। আলো আধারে নামানো হয় কার্টুন ও মেশিনারিজের প্যাকেট। সেগুলো দ্রুত ট্রলিতে করে নেওয়া হয় প্যাথোলজি বিভাগে। দৃশ্যটি ছিল অস্বাভাবিক, কারণ ট্রলি ঠেলছিলেন হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা। রহস্যজনক এই ঘটনার সূত্র ধরেই উন্মোচিত হয়েছে সরকারি হাসপাতালের ভেতরের এক ভয়াবহ দুর্নীতির চিত্র। অনুসন্ধানে জানা যায়, কয়েকটি বেসরকারি কোম্পানি অনুদান হিসেবে হাসপাতালগুলোকে বিনামূল্যে রোগ নির্ণয়ের মেশিন দেয়, কিন্তু সেই মেশিন ব্যবহৃত রিএজেন্ট বাধ্যতামূলকভাবে কিনতে হয় একই কোম্পানি বা তাদের মনোনীত ভেন্ডারের কাছ থেকে। এখানেই তৈরি হয় লুটপাটের সুযোগ। বাজার দরের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি দামে রিএজেন্ট কেনা হচ্ছে বছরের পর বছর। জাগো নিউজের 3 মাসের অনুসন্ধানে রাজধানী সহ 7টি সরকারি হাসপাতালে এমন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একই মেশিনে একই পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে যেখানে রিএজেন্টের খরচ পড়ছে 70 থেকে 200 টাকা, সেখানে বেসরকারি হাসপাতালে সেই খরচ 10 থেকে 30 টাকার বেশি নয়। শুধু একটি পরীক্ষাতেই বছরে অতিরিক্ত ব্যয় হচ্ছে 4.5 কোটি টাকা পর্যন্ত। এই লুটপাট
সংকটের পেছনে রয়েছে হাসপাতালের কিছু কর্মকর্তা, রিয়েজেন্ট সরবরাহকারী ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী এবং রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশ। অযৌক্তিকভাবে ওপেন টেন্ডার পদ্ধতি ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে প্রকৃত ডিলাররা সরাসরি অংশ নিতে পারেন না, ফলে তৃতীয় পক্ষ ঢুকে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সমস্যার মূল কারণ নীতিমালার অভাব। অনুদানের মেশিন গ্রহণ, স্থাপন ও রিয়েজেন্ট ক্রয়ের জন্য সুনির্দিষ্ট নিয়ম না থাকায় এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই অনিয়ম বন্ধ করা গেলে সরকারি ভর্তুকির অর্থে আরও বহু মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে। এখন প্রশ্ন হলো, এই ফ্রি মেশিনের আড়ালে চলা কোটি টাকার লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের ফলাফলে মোট 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, বর্তমানে নির্বাচন পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক আছে। সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শন করে কথা বলেন তিনি। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। দীর্ঘ প্রায় 2 দশক পর নিজ জেলা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে তার প্রার্থিতা এরই মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের প্রেক্ষাপটেই বগুড়া সফর করছেন তিনি, যা ঢাকার বাইরে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর হিসেবেও বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র জানায়, আগামী 11 জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাত্রি যাপন করবেন। পরদিন 12 জানুয়ারি সকাল 10টায় বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। রংপুরে যাত্রাপথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলকি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতের কর্মসূচিও রয়েছে তারেক রহমানের। এদিকে তার আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন স্টেট বাড়িটি নতুন করে সাজানো হয়েছে। 1973 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি 2000 সালে সংস্কার করে গ্রিন এস্টেট নামে গড়ে তোলেন তারেক রহমান। 2001 থেকে 2007 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় তিনি বিভিন্ন সময়ে এই বাড়িতে অবস্থান করতেন। দলীয় নেতাকর্মীদের ধারণা, নির্বাচনী প্রচার ও সাংগঠনিক দিক নির্দেশনার জন্য এবারও তিনি এখানেই অবস্থান করতে পারেন। ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। মনিরা হক বলেন, আব্দুল আওয়াল মিন্টুর পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিল। 2025 সালের 9 ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
প্রমাণ হিসেবে নাগরিকত্ব বাতিলের জন্য মার্কিন দূতাবাসে আবেদন করার তথ্য দাখিল করেছেন। সেক্ষেত্রে সংবিধানের সংশ্লিষ্ট ধারায় যেটি বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হবেন না। সেই হিসেবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনোদিন নির্বাচন করে নাই, কোনো ধরনের নির্বাচন আমি করে নাই, শুধু বাণিজ্যিক সংগঠন ছাড়া। তো আমি একটাই শুধু বলার, আজকে যারা আমার কাগজপত্র বাছাই টাছাই করে যারা আমাকে আমার প্রার্থী থেকে কি বলে এটাকে বৈধ ঘোষণা করছেন, ওনাদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই। এজন্য যে ধরেন আমাদের মতো লোকের তো কাগজপত্র অনেক, অন্তত ধরেন 15টা ব্যাংকে আমাদের লোন আছে, তারপরে বিভিন্ন জায়গায় জায়গা জমিন আছে, কোম্পানি কিনতেছে, কোম্পানি আবার বিক্রিও করতেছে। এই যেগুলি যাচা বাছা যে কষ্ট করে ওনারা করে সব ঠিক পাইছেন এবং ঠিক মতো যাচা বাছা করতেন, সেজন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। জুলাই গণ অভ্যুত্থানে অনেক অজ্ঞাত পরিচয়ের মরদেহ দাফন করা হয়। পরিবারের সদস্যরা এতদিন জানতেন না নিহতদের কবর কোথায়। 18 মাস পর তাদের কবর দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত পরিচয়ের শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার কবরস্থান থেকে এই পর্যন্ত 114 জনের অজ্ঞাত পরিচয়ের মরদেহ উত্তোলন, ময়না তদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ সম্পন্ন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আদালতের নির্দেশে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে এরই মধ্যে 9টি ভুক্তভোগী পরিবারের দেয়া নমুনার ভিত্তিতে 8 জন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট একটি মরদেহের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়াও চলমান রয়েছে। সোমবার রাজধানীর রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয় শহীদদের মরদেহ পরিচয় শনাক্তকরণ অনুষ্ঠানে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ এসব তথ্য জানান। 8টি পরিবারের কাছে কবর শনাক্তের পর বুঝিয়ে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের উপর আরো বেশি শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে ট্রাম্প যে ক্ষুব্ধ তাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প। রোববার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের এসব বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করছে উল্লেখ করে তাদের উপর খুব তাড়াতাড়ি আরো বেশি শুল্ক আরোপ করতে পারেন বলে জানান ট্রাম্প। তবে এ সময় আরও একবার মোদির প্রশংসাও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। তবে তাকে খুশি রাখা দরকার ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অখুশি থাকার কারণ সবিস্তার ব্যাখ্যা না করলেও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত সুনজরে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট। গেল অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদি। যদিও ভারতের তরফে সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি মোদির। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কিউবার সরকারও শিগগির পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নেতৃত্বে কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে বলে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় পেট্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অভিযোগ তোলেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,
ভেনেজুয়েলা খুবই অসুস্থ, কলম্বিয়াও অসুস্থ। একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে, আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না। কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে, কারণ কিউবা নিজের দুর্বল অবস্থার কারণেই ভেঙে পড়তে পারে। ট্রাম্প বলেছেন, কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। দেশটির আর কোনো আয় নেই। তারা ভেনেজুয়েলার তেল থেকেই আয় করত, এখন সেটাও পাচ্ছে না। কিউবা কার্যত ভেঙে পড়ার পথে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু কিউবান আমেরিকান এই পরিস্থিতিতে খুব খুশি হবেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলা বাংলাদেশের সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26শে মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শুল্ক নীতি আর রাজনৈতিক অনিশ্চয়তার রপ্তানি খাত আয় নেতিবাচক ধারায় বাড়ছে উদ্বেগ। নীতি সহায়তা ও প্রণোদনা পুনর্বিবেচনা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। ফ্রি মেশিনের ফাঁদে সরকারি হাসপাতাল, বছরে কোটি টাকার লুট, খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। জাতীয় নির্বাচনের পরিবেশ সন্তোষজনক মন্তব্য সিইসির। রাশিয়ার তেল কেনায় ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের উপর আরও শুল্ক আরোপের ইঙ্গিত। কলম্বিয়াতেও সামরিক অভিযানের হুমকি, তালিকায় আছে কিউবা। এবং আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ, সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ চ্যানেলগুলোকে চিঠি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।